আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ফাতেমা খাতুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি আজ তোমাদের বাংলা চারুপাঠ থেকে কবি শামসুর রাহমানের বাংলা বাঁচতে দাও কবিতাটি নিয়ে আলোচনা করব। আশা করি আমার আলোচনাটি তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আর আলোচনাটি শোনার আগে তোমরা তোমাদের বইয়ের ৭৯ পৃষ্ঠা খুলে নাও। এখানে কবি শামসুর রাহমান বাঁচতে দাও কবিতাটি উপস্থাপন করেছেন। কবি শামসুর রাহমান বাংলাদেশের একজন বিখ্যাত কবি। তিনি ১৯২৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। আর তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তিনি ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। কবি শামসুর রাহমান তার কবিতায় নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন ইত্যাদি বিষয়গুলো নানা অনুভূতিতে রূপায়িত করেছে। এজন্য তার কবিতায় দেশপ্রেম এবং সমাজ সচেতনতা ফুটে উঠেছে। কবি শামসুর রহমান মূলত পেশায় একজন সাংবাদিক ছিলেন। তিনি প্রায় ১ দশক ধরে দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। কবিতা অনুবাদে তিনি ছিলেন পারদর্শী। এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ এবং স্মৃতিকথাও লিখেছেন। শিশুদের জন্য তিনি এলাটিং বেলাটিং, ধান মালে পুরু দেব, গোলাপ ফুটে ফকির হাতে ইত্যাদি চমৎকার ছড়া এবং কবিতার বই লিখেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসাবে তিনি অনেক পুরস্কার এবং পদকে ভূষিত হয়েছেন। এদের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক এবং মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের যে ছবিটি দেখতে পাচ্ছ সেখানে কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। যেমন বাগানে ফুল ফুটে আছে, ফুলের উপরে প্রজাপতি উঠছে, তারপরে বালক তার মনের আনন্দে ঘুরে উড়াচ্ছে, মাঝি নদীতে নৌকা বাইছে, সেখানে খুব সুখে আনন্দে নৌকা বাজছে, তারপরে পানপুরি নদীতে গোসল করছে, আর পাখিরা আকাশে কি স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো একান্তই প্রাকৃতিক দৃশ্য, যেগুলো তাদের যদি স্বাধীনতা দেওয়া না হয় তাহলে কি প্রাকৃতিক অবস্থার বিপর্যয় ঘটে, স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলে। কবি শামসুর রহমান এখানে এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে রক্ষার জন্যই আমাদের এই কবিতার মাধ্যমে রক্ষা করার জন্য আবেদন জানিয়েছেন। মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় হচ্ছে প্রকৃতি এবং পরিবেশ। কিন্তু দুঃখের বিষয়, এই সুন্দর প্রকৃতিটাকে, এই সুন্দর পরিবেশটাকে মানুষ আস্তে আস্তে নিজেরাই নিজের হাতে ধ্বংস করে দিচ্ছে। এতে কি হচ্ছে? এতে মানুষ এবং বিভিন্ন প্রাণীদের জীবন কি বিপন্ন হয়ে যাচ্ছে। আমাদের চারপাশের পরিবেশ যদি সজীব সুন্দর না হয় তাহলে কি হবে? তাহলে বেঁচে থাকার আনন্দটা বৃথা হয়ে যাবে। একজন শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। চারপাশের পরিবেশ যদি সুস্থ না হয় তাহলে কি হবে? যেমন ধরো, যদি বাগানে ফুল না ফুটে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে, তাহলে কি হবে? প্রকৃতির স্বাভাবিক অবস্থা প্রকৃতি হারিয়ে ফেলবে এবং সেখানে শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা হবে বা বাধাগ্রস্ত হবে। তাই কবি শামসুর রহমান এই প্রকৃতিটাকে বাঁচানোর জন্য, স্বাভাবিক অবস্থা ধরে রাখার জন্য তার বাঁচতে দাও কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক বিকাশ এবং বিভিন্ন প্রতিকূলতাকে জয় করার কথা তুলে ধরেছেন। চলো এবার আমরা কবিতাটি আবৃত্তি করি। বাঁচতে দাও শামসুর রাহমান। এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীলাকাশে সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। ঝোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পান কৌড়ি নাইছে সুখে, নাইতে দাও।
গহীন গাঙে সুজান মাঝি বাইছে নাও, বাইতে দাও, নরম রোদে শ্যামা পাখি নাচ চড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। অর্থাৎ কবিতায় কবি কি আহ্বান জানিয়েছেন, এই যে ফুলবাগানে স্বাভাবিক নিয়মে ফুল ফুটছে তাকে ফুটতে দিতে হবে। সে বালকেরা, গ্রামের বালকেরা কি করে, সাধারণত তারা কি করতো দেখতাম, আমরা আগে বেশি দেখতাম যে তারা রঙিন ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা খেলতো, মনের আনন্দে তারা ঘুড়ি উড়াতো এবং সেখানে একটা প্রতিযোগিতা হতো, একজনের ঘুড়ির সাথে আরেকজনের ঘুড়ির সুতার সাথে আরেকজনের সুতার প্রতিযোগিতা হতো এবং একজন আরেকজনের ঘুড়ির সুতাটা কেটে দিত। এখানে হতো একটা তাদের প্রতিযোগিতা। কেটে দেওয়ার পরে যার ঘুড়িটার সুতা কেটে দেওয়া হতো সে স্বাভাবিকভাবে তার ঘুড়িটা তার হাত ছাড়া হয়ে যেত এবং সে সেই ঘুড়িটাকে পাওয়ার জন্য ঘুড়ির পিছনে পিছনে ছুটতে থাকতো। এই যে ছোটা, তাতে তার কষ্ট ছিল না, সে আনন্দেই ছুটতো ঘুড়ির পিছনে। এই যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম, সেখানে তাকে ছুটতে দিতে বলা হয়েছে। কবি বলেছেন তাকে ছুটতে দাও, সে আনন্দ করে ছুটছে ঘুড়ির পিছনে, তাকে ছুটতে দাও। তারপরে কি, নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা। এই যে চিল, হ্যাঁ, চিল এক ধরনের পাখি, সে কি করে সোনালি চিলটা পাখা মেলে আকাশে স্বাধীনভাবে কি উড়ে বেড়াচ্ছে, তাকে স্বাধীনভাবে উঠতে দাও। পাখির নিয়ম হচ্ছে স্বাধীনভাবে উড়ে বেড়ানো, তাকে সেই স্বাধীনতা দাও, তাকে রোধ করো না, আটকিও না। তারপর কি, ঝোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই। ঝোনাক পোকা হচ্ছে এক ধরনের পোকা, আর রোজই মানে প্রতিদিন। এই ঝোনাকি পোকা কি করে, রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে, মিটি আলো জ্বালিয়ে সে খেলা করে। তার এই আলো জ্বালানোর খেলা তার অনেক তাকে আনন্দ দেয়। সেই আনন্দের মধ্যে বাধা না দিতে বলা হয়েছে, তাকে আনন্দে খেলতে দিতে বলা হয়েছে। তারপরে মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। দিনের মধ্য শেষে কি নরম ছায়া পড়ে, সেই মুহূর্তে ঘুঘু পাখি ডাকে। পাখিরা সাধারণত কি করে, ইচ্ছা মতো বিচরণ করে, এদিক ওদিক ছোটাছুটি করে এবং তাদের ইচ্ছা মতো নানা রকম ডাক দিবে। এটা হচ্ছে তাদের স্বাভাবিক অবস্থা। কিন্তু এই স্বাভাবিক বৈশিষ্ট্য যদি আমরা বাধা দিই, তাহলে কি এখানে একটা বিপর্যয়, এই প্রকৃতির স্বাভাবিক নিয়ম ভঙ্গ হবে। সেজন্য কবি তাকে তার মতো করে ডাকতে দিতে বলেছেন। তারপরে বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। শিশুরা সাধারণত কি করে, বালির উপরে বিভিন্ন রকমের ছবি এঁকে, অস্থায়ী ছবি, যে ছবিগুলো অস্থায়ী থাকে, একটু করে নষ্ট হয়ে যায়, কিন্তু সেখানে সে অনেক মজা পায়। বালির উপরে অস্থায়ী ছবি এঁকে কি করে, নিজের কল্পনার কথাগুলো প্রকাশ করে, বিভিন্ন কল্পনা যে মনের মধ্যে থাকে সেগুলো সে ছবি এঁকে প্রকাশ করে। তাকে সেই আনন্দটুকু পেতে দাও, সে যেভাবে যে ইচ্ছে মতো ছবি আঁকুক, তার মনের কল্পনাটুকু প্রকাশ করুক, সেখানে যেন আমরা বাধা না দিই, কবি সেই প্রকাশ করেছেন। তারপরে কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে নাইতে দাও। কাজল বিল হচ্ছে একটা বিলের নাম। পানকৌড়ি মানে কি, মাছ শিকারী পাখি। হ্যাঁ, এখানে মাছ শিকারী পাখি কি করে, এই কাজল বিলে ইচ্ছে মতো সে গোসল করে। নাইতে মানে গোসল করে, সে মনের আনন্দে গোসল করে যায়, সেটা হচ্ছে তার স্বাভাবিক নিয়ম এবং সে এতে খুব আনন্দ পায়। তাকে সেই আনন্দটুকু পেতে দাও। হ্যাঁ, কবি এখানে একথাই বলেছেন। তারপরে গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। এই যে মাঝিরা নদীতে নৌকা বাইক, সেখানে কি করে, তারা মনের আনন্দে গান গাইতে গাইতে নৌকা বাইতে থাকে। সেইখানে এই গানের মাঝে, সুরের মাঝে যে কি আনন্দ, সেটা কেবল মাঝিরাই বোঝেন। এই আনন্দ যেন আমরা এখানে কোনো বাধা না দিই আনন্দে, কবি সেখানে সেই কে অনুরোধ জানিয়েছেন, তাদেরকে বাইতে দাও, সেই কথা বলেছেন। তারপরে নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। নরম রোদে কি করে, শ্যামা হচ্ছে এক ধরনের কালো রঙের পাখি, তাদেরকে পাখির রাজাও বলা হয়। তারা কি করে, সারাক্ষণ নাচানাচি করে। কবি বলেছেন তাদেরকে নাচতে দাও, তাদের স্বাভাবিক প্রকৃতির স্বাভাবিক নিয়মে তাদেরকে নাচতে দাও, এখানে বাধা দেওয়া উচিত নয়। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। এই যে এই কবিতার পুরোটুকুর মধ্যে শিশুদেরকে, তারপরে ফুলকে, পাখিদেরকে, সবাইকে তাদের মতো স্বাভাবিক নিয়মে বাঁচতে দিতে কবি আমাদের আহ্বান করেছেন। এবার
আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। তোমরা বা কবিতাটি কি খুব ভালো করে আয়ত্ত করে নিবে, তাহলে তোমাদের সৃজনশীল তারপরে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দিতে খুব সহজ হবে। অবশ্যই কবিতাটা 80% আয়ত্ত করে নিবে, মূল কথাগুলো যেন তুমি মনে রাখতে পারো, সেভাবে আয়ত্ত করবে। এবার আমরা কি করব, শব্দার্থগুলো বই থেকে পড়ে নেবে, পাঠ পরিচিতি, কবি পরিচিতি বই থেকে পড়ে নেবে। আমি আলোচনায়ও এগুলো কিছু বলেছি, সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। এবার আমরা সৃজনশীল প্রশ্ন, আমি বোর্ডে উঠাচ্ছি না, তো বইয়ের মধ্যে তোমাদের অনুচ্ছেদ দেওয়া আছে, তোমরা সেটা আমার সাথে সাথে বুঝে নাও। আমি পড়ছি, তোমরা সৃজনশীল যখন প্রশ্নের উত্তর করবে তখন অবশ্যই তোমাকে কবিতা আয়ত্ত করতে হবে এবং উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, কারণ সৃজনশীল প্রশ্ন উত্তর সাধারণত কবিতা এবং উদ্দীপক এই দুটার সমন্বয়ে হয়ে থাকে। হ্যাঁ, সুতরাং তোমাকে দুটাই ভালো করে আয়ত্ত করতে হবে। এবার দেখো, আমাদের বইয়ে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, খাল বিল নদী নালা আর পুকুরে ভরা এই দেশ। আমরা জানি সাধারণত আমাদের দেশ কি খাল বিল আর পুকুরে ভরা এই দেশ। ছোটবেলায় গ্রামের খাল বিল পুকুরে সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব, যেমনটি আমরাও করেছিলাম। গ্রামে অনেক খাল বিল পুকুর আছে। নাজির সাহেব এক ব্যক্তি, আমাদের উদ্দীপকের প্রধান ব্যক্তি, যে তিনি কি করেছিলেন, ছোটবেলায় গ্রামের খাল বিলে সাঁতার কাটা শিখেছিলেন, কিন্তু তিনি এখন সন্তানদের নিয়ে শহরে বাস করেন। গ্রামের বাড়িতেও আগের মতো সেই আগে যেরকম খাল বিল ছিল এবং সাঁতার কাটার ব্যবস্থা ছিল, পানি বিশুদ্ধ ছিল, এখন তো সেরকম নাই। সন্তানদের সাঁতার কাটা শেখাতে, তাই তিনি সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না। নাজির সাহেব আক্ষেপ করে বলেন, এভাবে পরিবেশে বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে কলমেই বেঁচে থাকবে। মানে কি, এই যে তোমরা শুধু রূপকথা গল্পের মতো আগামী প্রজন্ম তারা শুনে থাকবে যে এরকম ছিল, তারা বাস্তবে সেটা দেখতে পাবে না। আসলে এখনো অনেকটা কি আগের অবস্থা বিলুপ্ত হয়ে গেছে, যেটা আমরা করেছিলাম সেটা তোমরা করতে পারো নাই। কবি সেজন্যই কি করেছেন, এই কবিতার মাধ্যমে আমাদেরকে ওই আগের জীবনযাত্রাটা কি ধরে রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তো এখানে উদ্দীপকটা পরে আমরা বুঝতে পেরেছি কি, যে আগের দিনে সাঁতার কাটার ব্যবস্থা ছিল, সেই জন্য বাচ্চাদেরকে সাঁতার কাটানো যেত, কিন্তু এখন শহরে গ্রামে কোথাও ওরকম পরিবেশ নাই, সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই বাচ্চাদের সাঁতার কাটানো সম্ভব হচ্ছে না, যেটা শুধু নাজির সাহেবের সন্তানদের ক্ষেত্রে নেই, তোমাদের ক্ষেত্রেও সেটা হচ্ছে। এখন কবি তাই কি নাজির সাহেব, উদ্দীপকে নাজির সাহেব সেজন্য আক্ষেপ করে এই বিপর্যয়ের কথা বলেছেন। চলো তাহলে আমরা প্রশ্নগুলো দেখি। এবার আমাদের তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য 4টি প্রশ্ন থাকবে। ক নাম্বারে থাকবে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আছে, প্রতিদিন কে আলোর খেলা খেলছে, এটা জ্ঞানমূলক প্রশ্ন। তোমাকে এক কথা উত্তর দিতে হবে, এটা কবিতার মধ্য থেকে নিতে হবে, সরাসরি কবিতা থেকে। তাহলে আমরা কি পড়েছি, কে আলোর খেলা খেলে, জোনাকি পোকা, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রতিদিন জোনাকি পোকা আলোর খেলা খেলছে, এই উত্তর দিলেই যথেষ্ট। এটার জন্য তোমার 1 নম্বর। তারপরে খ নম্বর হচ্ছে, কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। এখানে তোমাদের উত্তরের জন্য 2 নম্বর বরাদ্দ থাকবে। এটা হচ্ছে অনুধাবনমূলক উত্তর দিতে হবে, তুমি সরাসরি এটা বই থেকে কবিতা থেকে দিবে। আর তাহলে কি, কাজল বিলে পানকৌড়ি নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, কি প্রকৃতিতে প্রাণীরা সাধারণত কি স্বাধীনভাবে বিচরণ করার অধিকার আছে, কিন্তু বাংলাদেশের খাল বিলে পাখিরা যখন অবাধে বিচরণ করে তখন দেখতে কি অনেক ভালো লাগে, আমরা মুগ্ধ হয়ে যাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সকল খাল বিলগুলো কি করা হচ্ছে, ভরাট করে বাড়িঘর তৈরি করা হচ্ছে। এতে কি প্রকৃতির স্বাভাবিক পরিবেশটা বিপর্যয় হচ্ছে, পাখিরা তাদের সেই স্বাধীনতাটুকু পাচ্ছে না, এজন্য কি বিনষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য। তাই কবি পানকৌড়িদেরকে এই যে তার স্বাধীন মতে নাইতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখানে কবি কোথায় বলেছেন, তোমাকে এখানে 2টা প্যারায় উত্তর দিতে হবে। প্রথম হচ্ছে এক কথা উত্তর দিবে,
তারপরে সেটা একটু বর্ণনা দিয়ে দিতে হবে। তারপরে উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো। সাদৃশ্য মানে হচ্ছে মিল। এই যে উদ্দীপকে সাঁতার কাটার কথা বলেছেন নাজির সাহেব, আর কবিতায় কি শিশুর যে কাজটি রয়েছে সেটার যে মিল রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে প্রয়োগমূলক উত্তর দিতে হবে। এখানে প্রথমে দিতে হবে কি জ্ঞানমূলক উত্তর, তারপরে পরের প্যারায় দিতে হবে অনুধাবনমূলক, সেটা বই থেকে, তারপরে তৃতীয় প্যারায় হচ্ছে উদ্দীপক এবং বই, এই দুটার সমানে প্রয়োগমূলক উত্তর দিতে হবে। এখানে 3টা প্যারার মধ্যে উত্তরটা দিতে হবে, তাহলে 3 নাম্বার থাকবে এখানে। এরপরে দেখো উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে, মন্তব্যটি প্রমাণ করো। এই যে মূল সুরটা যে ফুটে উঠেছে সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে। কবিতায় যেমন প্রকৃতি এবং পরিবেশের নানা বিপর্যয়ের কথা কবি বলেছেন, নাজির সাহেবও কি করেছেন যে এই যে সাঁতার কাটার পরিবেশ নয় আগে ছিল, নদী নালা খালবিল ভরাট করে ফেলছে, এগুলো তিনি আক্ষেপ করে উদ্দীপকে বলেছেন। এই দুইটার মধ্যে মিল আছে, তাই না? এইটা প্রমাণ করে তোমাকে উত্তর করতে হবে। এখানে তোমাদেরকে 4টি প্যারা উত্তর লিখতে হবে। প্রথম ওই যে গয় নম্বরের উত্তর যেরকম জ্ঞানমূলক ছিল প্রথম, তারপরে অনুধাবনমূলক, এরপরে প্রয়োগে, আর এটার মধ্যে ওই আগেরগুলোই হবে প্লাস শেষে হবে কি উচ্চতর দক্ষতা একটা প্যারা হবে। মোট 4টি প্যারায় তোমাকে এই উত্তরটা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু এটা কেন, এছাড়াও বিভিন্ন সৃজনশীল প্রশ্নের উত্তর অনুশীলন করবে, সবসময় নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, বই ভালো করে পড়বে, তাহলে দিতে পারবে, এবং বেশি চেষ্টা করলে বেশি পারা যায়, তাই না? অবশ্যই তোমাদেরকে ভালো করে চেষ্টা করতে হবে, পড়াশোনা নিয়ে সৃজনশীল নিয়ে বেশি বেশি চেষ্টা করবে, তাহলে তোমরা ভালো করতে পারবে। আর বহু নির্বাচনগুলো চর্চা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার আলোচনাটা তোমরা বোঝার চেষ্টা করেছ, আর এছাড়াও তোমরা বই থেকে আরও ভালো করে পড়ে নেবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।